আজকে হচ্ছে ডে 8। আমরা আমাদের কোর্সের 8ম দিনে চলে আসছি। টপিকগুলো আমরা শুরু করি। হ্যাঁ, index.html একটা HTML ফাইল নিলাম। HTML ফাইলটা আমরা আমাদের টেক্সট এডিটরে খুলব। এটা এরকম দেখাচ্ছে কেন? আইকনটা কই? আমরা আমাদের HTML এর ফরম্যাটটা নিয়ে নিই। নিয়ে নিলাম। এখানে আমরা লিখব দিস ইজ টাইটেল। আচ্ছা, এটা ছোট হাতের দিই। ওকে, আপনারা কি জানেন যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাদের নিজস্ব সার্ভারের উপর নির্ভর করে চলে? এটা কি আপনারা জানেন? প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাদের নিজস্ব সার্ভারের উপরে চলে। যেমন PHP অ্যাপাচি সার্ভারের উপরে চলে। সি প্রোগ্রামিংয়ের জন্য কোনো সার্ভার লাগে না। আর জাভা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একটা কম্পাইলার প্রয়োজন হয়। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম্পাইলার বা ইন্টারপ্রেটার প্রয়োজন হয়। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডগুলোকে প্রথমে অবজেক্টে নিয়ে নেয়, অবজেক্ট থেকে তারপরে আমাদেরকে প্রদর্শন করে। এখন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য কম্পাইলার প্রয়োজন হয়। তো জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা কোনো কম্পাইলারের প্রয়োজন হয় না। সে কম্পাইলারটা ব্রাউজারের ইঞ্জিনে দেওয়া থাকে। ব্রাউজার ইঞ্জিনে জাভাস্ক্রিপ্ট কম্পাইলারটা দেওয়া থাকে। যেমন PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা কোডের জন্য অ্যাপাচি সার্ভারের কম্পাইলারটা বা ইন্টারপ্রেটারটা ব্যবহার করা হয়ে থাকে। জাভার জন্য আলাদাভাবে কম্পাইলার দেওয়া থাকে। তারপরে সি প্রোগ্রামিংয়ের জন্য কম্পাইলার দেওয়া থাকে, যেটা GCC কম্পাইলার বলা হয়। GCC ছাড়াও আরও কয়েকটা কম্পাইলার সি প্রোগ্রামিংয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেটা আমরা টার্বোসিতে পাই। টার্বোসি ইনস্টল করলে একসাথে হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় ডেভ C++এও কম্পাইলার থাকে। আর আপনারা মনে হয় কোড ব্লক সবচেয়ে ব্যবহার করছেন বেশি সি প্রোগ্রামিংয়ের জন্য, তাই না? বেশি ব্যবহার করছেন কোড ব্লকস। টার্বোসি কি কেউ ব্যবহার করছিলেন? টার্বোসি আমি করি নাই। টার্বোসি ব্যবহার করে দেখেন নাই? টার্বোসিটা হচ্ছে সর্বপ্রথম একটা কম্পাইলার যেটা সর্বপ্রথম রিলিজ হয়েছে। এরপরে কোড ব্লকসটা কিন্তু টার্বোসি দিয়ে ডেভেলপমেন্ট করা। কোড ব্লকস টার্বোসি দিয়েই ডেভেলপমেন্ট করা। একটু দেখতে পারবেন, মানে আপনারা যদি খেয়াল করেন, এটা ইনস্টল করে দেখার জন্য হলে এটা ইনস্টল করবেন, যেটা কীরকম পরিবেশটা কীরকম, এটার কীরকম দেখায়, এটার জন্য হইলেও দেখবেন। নিশুর রহমান টার্বোসি ব্যবহার করছেন, খুব ভালো। এটা একটু দেখবেন এমনি কীরকম। এটা কিন্তু সর্বপ্রথম কম্পাইলার সি এর জন্য। কোড ব্লকসও কিন্তু টার্বোসি দিয়ে তৈরি করা। তো জাভাস্ক্রিপ্টের জন্য মূলত কোনো কিছুর প্রয়োজন হয় না। জাভাস্ক্রিপ্টটা ব্রাউজার ইঞ্জিনেই কিন্তু তাদের কম্পাইলার দেওয়া থাকে। আমরা যদি HTML ফাইলের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো, জাভাস্ক্রিপ্টের বিভিন্ন সিনট্যাক্সগুলো লিখতে পারবো। আমি প্রথমে বলছিলাম যে স্ক্রিপ্ট একটা ট্যাগ আছে, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইল লিখতে পারবো। স্ক্রিপ্ট ট্যাগের আবার একটা অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যাট্রিবিউটটা হচ্ছে টাইপ। এটা কোন ধরনের স্ক্রিপ্ট? ট্যাগস
/javascript এই ভ্যালুটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে। প্রথমে লিখবেন স্ক্রিপ্ট ট্যাগের টাইপ দিবেন, টাইপ অ্যাট্রিবিউটটা দিবেন এবং এর ভ্যালু দিবেন /javascript, এটা অবশ্যই দিবেন। তারপরে এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনারা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো লিখতে পারেন। যেমন আমরা এখানে হ্যালো ওয়ার্ডটা দেখাবো, console.log আমরা ব্রাউজারের কনসোলে লিখব হ্যালো ওয়ার্ল্ড ডট দি, এটা এখানে শেষ করি। রিলোড করছি, দেখেন এখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ব্রাউজারের কনসোলটা যদি খুলি, ইন্সপেক্ট করি, কই গেল, এই যে কনসোলটা খুলি, এই যে দেখেন কনসোলে কিন্তু দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রথমেই দেখা যাচ্ছে। যদি দেখতে না পান আমি একটু বড় করি, 110 125 75 200। হ্যাঁ, এখন কনসোলটা খুলি, হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে না। স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা, কনসোলটা তো বেশি দেখা যাচ্ছে না, কনসোলটা এতটুকুই দেখা যাচ্ছে। কনসোলটা আর একটু বাড়ানো যায় কিনা আমি একটু দেখি। আচ্ছা, এই কনসোলে কি এখন লিখলে আপনারা কি দেখতে পাবেন এটা? যেমন আমি যদি এখানে লিখি, আপনারা কি আমার লেখাগুলো খুবই ছোট ছোট দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমি ফায়ারফক্সে চলে যাই, আমার ফায়ারফক্সটা খুব ভালো কাজ করে। এখন কি দেখা যাচ্ছে? তাও ছোট ছোট দেখা যায়। শো টার্মিনেট, এররটা আপাতত তুলে দিই। হ্যাঁ, এতটুকুতে থাকুক। দেখা যায় লেখাটা, হ্যালো ওয়ার্ডটা কি দেখা যায়? দেখেন তো। যাচ্ছে ভাইয়া। এতক্ষণে দেখা যাচ্ছে। ওকে, এইটা হচ্ছে আমাদের ব্রাউজার ইঞ্জিনে, ব্রাউজারের একটা কম্পাইলার থাকে জাভাস্ক্রিপ্টের জন্য, যেটা ব্রাউজার ইঞ্জিনে দেওয়া থাকে, আর এটা হচ্ছে ব্রাউজারের কনসোল। এই কনসোল থেকে আমরা এখন লিখব কনসোল ডট লগ। এটা কেন লিখতে হবে? কনসোল ডট, এটা যাতে কনসোল, হ্যাঁ প্রিন্টের মতোই, এটা হচ্ছে প্রিন্টের মতো, যাতে কনসোলে দেখা যাচ্ছে। আর কনসোলে না লিখলে আপনারা অন্য কোনোভাবে এটা এখন দেখাতে পারবেন না। এটা প্রিন্টের মতোই, কিন্তু এটা ব্রাউজার প্রিন্ট নয়, এটা হচ্ছে কনসোলের প্রিন্টের জন্য। ক্লিক করলাম এবং এটাকে আমি যদি রান করি, তাহলে এখানে দেখেন আমার হ্যালো ওয়ার্ল্ড এখানে দেখা যাচ্ছে। এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স। কনসোলে প্রিন্ট করার জন্য এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স, কনসোল ডট লগ। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি
আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে ভেরিয়েবল নিব, ভেরিয়েবলটা কিভাবে নিব। প্রোগ্রামিংয়ের সর্বপ্রথম শর্ত হচ্ছে ভেরিয়েবল। প্রোগ্রামিংয়ের সর্বপ্রথম শর্ত মনে রাখবেন, প্রোগ্রামিংয়ের সর্বপ্রথম টপিক হচ্ছে ভেরিয়েবল। কিভাবে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু ভেরিয়েবল নিতে হয় এবং প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাকে ভেরিয়েবল সম্পর্কে জানতে হবে। ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কীভাবে ভেরিয়েবল নিয়ে কাজ করে, ভেরিয়েবলের সিনট্যাক্সটা কী রকম সেটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে। আর জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল নেওয়ার শর্ত হচ্ছে সর্বপ্রথম আপনাকে লিখতে হবে var বাদ দিয়ে স্পেস, তারপরে হচ্ছে ভেরিয়েবলের নেম, মনে করেন বার নেম আমরা দিয়ে দিলাম, স্পেস ইকুয়াল টু এর ভিতরে রাখবো যে কোনো একটা সংখ্যা দিলাম। এখন এটাকে আমি রান করব। রান করলে কোনো কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি প্রথমে কমেন্ট করে নিই, না হলে কিন্তু এটা আবার দেখা যাবে। হ্যাঁ, রান করলে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন এই অংশটাকে আমি প্রিন্ট করব, সেজন্য আমাকে লিখতে হবে কনসোল ডট লগ বার নেম। ব্র্যাকেটের মধ্যে বার হ্যাঁ, সবাই তো জানেন, তাহলে জানেন না কোনটা? প্রিন্টেবল মতো হয়ে গেল, তো সেই জন্য জিজ্ঞেস করি। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে যে 10 এখানে দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে আমার এখানে সবসময় মনে রাখবেন ডিবাগার ইভাল কোড যে লাইনটা আছে, এই লাইনটাতে আমার আউটপুটগুলো দেখা যাবে। ডিবাগার ইভাল কোড যে লাইনটা আছে, এই লাইনটাতে কিন্তু আমার আউটপুটগুলো দেখা যাবে, সবসময় মনে রাখবেন এটা। কনসোল অ্যাপ্লিকেশনের, এটা একটা কনসোল অ্যাপ্লিকেশন, কনসোল ব্রাউজারে কনসোলে লেখার সময় এই লাইনটাতে আপনি আউটপুট দেখতে পাবেন। এটা হচ্ছে কনসোলের জন্য। এই হচ্ছে ভেরিয়েবল। আমার একটু জানা ছিল। হ্যাঁ, জানার থাকলে বলেন কোনটা জানতে চান। আপনি এইখানে লিখতেছেন, এই পাশে শো করতেছে, রান করতেছে, সব ঠিক আছে। তো আমরা ফার্স্ট এইচটিএমএল index.html ওইখান থেকে এই পেজে কেন আসবে? ওইখান থেকে কি আসতে হবে নাকি অন্য মানে ইয়াগুলো আসতে পারবো? আচ্ছা, এইখানে আপনি লিখলে, হ্যাঁ আপনার কথার যুক্তি আছে, ঠিক আছে, আমি এখান থেকে আবার লিখি, কোনো সমস্যা নাই। বার ইউজার নেম ইকুয়াল টু, মনে করেন, আচ্ছা সব এটা আমি দেখাচ্ছি যে ফাইলে লিখলে কিভাবে সেটা কনসোলে নিয়ে যায় সেটা দেখাচ্ছি। সর্বপ্রথম বলেন যে প্রোগ্রামিংয়ে নাম্বার এবং স্ট্রিং এই দুইটা আলাদা আলাদা। কেন আলাদা, এই দুইটা কি জিনিস একটু বুঝাই বলতে পারবেন? কে একজন বলেন তো, নাম্বার এবং স্ট্রিং। নাম্বার তো আমরা যখন হচ্ছে কোনো নাম্বার ইউজ করি, আর স্ট্রিং হচ্ছে আপনার লেটার ইউজ করার জন্য। আচ্ছা, কোনো এখন নামের যদি অক্ষর আমি টক্ষর। ইনভার্টেড কমার ভিতরে যদি 10 লিখি তাহলে এটা কি হবে, স্ট্রিং হবে না নাম্বার হবে? এটা স্ট্রিং হবে। মানে খালি যদি লিখি তাহলে, এটা নাম্বার। আর এখন ফ্লোট সংখ্যা যদি লিখতে যাই 1.25 তাহলে এটা কি হবে, স্ট্রিং হবে না নাম্বার হবে? এটা ফ্লোট দিয়ে লিখতে হবে, এটা 1.25, এটা হচ্ছে আপনার আচ্ছা, জাভাস্ক্রিপ্ট হচ্ছে নাম্বারই অনেক, আসবে, কিন্তু ফ্লোট দিয়ে লিখতে হবে। বুঝতে পারছি আপনার কথা, আপনি সি প্রোগ্রামিং যেটা শিখছেন সেটাই। জাভাস্ক্রিপ্ট হচ্ছে অনেক ইন্টেলিজেন্স একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেক হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাকে ভেরিয়েবলের আগে কখনো লিখতে হবে না যে আপনার স্ট্রিং ডিক্লেয়ার করতেছেন না নাম্বার ডিক্লেয়ার করতেছেন, এটা আপনাকে কখনো লিখতে হবে না। ও নিজেই বুঝে যাবে, আপনার লেখা দেখে সে নিজেই বুঝে যাবে যে আপনি কি লিখছেন, সেটা কি স্ট্রিং লিখছেন না নাম্বার লিখছেন, সে নিজেই বুঝে যাবে। কিন্তু ভেরিয়েবলের আগে আপনাকে বার লিখতে হবে, মানে এইটা যে ভেরিয়েবল সেটা আপনাকে প্রথমে লিখে দেখাতে হবে। তারপরে আপনি ইউজার নেম লেখেন, ইকুয়াল টু দেন, ইকুয়াল টু দেওয়ার পরে যদি স্ট্রিংয়ের ভিতরে 10 আন্ডারস্কোর নেম অফ স্ট্রিং দিলেন, দেওয়ার পরে আপনি সেমিকোলন দিয়ে শেষ করে দিলেন। এখন যদি আপনি এটা কনসোল করেন, কনসোল ডট লগ
ইউজার নেমটা দেন, শেষ করলেন। এখন যদি আপনি ব্রাউজারটা রিলোড করেন, আচ্ছা এটা না, আমরা এটা রিলোড করব। একটা এরর আছে, এররটা কোনটা? ফেসবুকে চলে গেল কেন? বুঝলাম না। আমি এটাকে রিলোড করি। রিলোড করার পর আমার কনসোলটা আমি একটু দেখি আবার। কনসোল, হ্যাঁ এখানে দেখেন কনসোলে দেখা যাচ্ছে 10 নেম অফ স্ট্রিং, এই যে কনসোলে দেখা যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন কিভাবে ব্রাউজারে কনসোলে প্রিন্ট করতে হয়? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে ব্রাউজারে কনসোলে প্রিন্ট করতে হয়, এইভাবে কনসোল ডট লগ দিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন। এখন আমরা অ্যারিথমেটিক, ইনপুটের জন্য কিছু আছে, যেমন আমরা স্ক্যানএফ ইউজ করতাম না এখানে কোনো রকম ইনপুট নাই। বা সি ইউজ করতাম। আপনাকে ইনপুট করতে হবে, জাভাস্ক্রিপ্টের ইনপুটটা হবে আপনার HTML এর ইনপুটটা, ট্যাক্স HTML এর ইনপুটটা দিয়ে আপনি জাভাস্ক্রিপ্টের ইনপুট ধরে নিতে পারবেন। এখানে যে ইনপুটটা নেবেন সেই ইনপুটটাই আপনি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ধরতে পারবেন। HTML এর সাথে জাভাস্ক্রিপ্টটা এই জন্য খুব ফ্রেন্ডলি হয়। ফ্রন্ট এন্ড, এটাকে সর্বপ্রথম ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ বলা হতো। মানে যারা ফুল স্ট্যাক ডেভেলপার, যাদেরকে ফুল স্ট্যাক ডেভেলপার বলে, তারা জাভাস্ক্রিপ্ট খুব ভালো পারে। আর মূলত ফুল স্ট্যাক ডেভেলপারদের জন্যই জাভাস্ক্রিপ্টটা আসছে। যারা ফুল স্ট্যাক ডেভেলপিং করতে চায়, ফুল স্ট্যাক ডেভেলপিং হতে চায়, তাদের জন্যই মূলত জাভাস্ক্রিপ্টটা আসছে। আচ্ছা, অর্ষা বলছে যে নেটবিনস ইউজ করতে পারবো কিনা। কোনো দরকার নাই নেটবিনস ইউজ করার। নেটবিনস হচ্ছে একটা আইডি, আপনার কোনো প্রয়োজন নাই যে নেটবিনস ইউজ করে আপনি জাভাস্ক্রিপ্ট লিখবেন। এত হাই ডেফিনেশন আইডি আপনার কোনো প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র একটা ট্যাক্স এডিটর নেবেন, ওই ট্যাক্স এডিটরের ভিতরে আপনি জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখবেন, ব্রাউজারে সেগুলো প্রদর্শন করতে পারবেন। খুবই সহজ, কষ্ট করে সেটাকে আপনি নেটবিনসে লেখার কোনো দরকার নাই। এখন আমরা লিখব, এটা তো আমরা ইন্টিগ্রেটেড করে দিলাম, মানে আমরা HTML ফাইলের ভিতরে, ইন্টারনাল ফাইলের ভিতরে লিখলাম। এখন আমরা লিখব এক্সটার্নাল ফাইলে। এক্সটার্নাল ফাইলটা কীরকম হবে দেখেন, আমি একটা ফাইল নিই এরকম জাভাস্ক্রিপ্ট ফাইলের, আমি আগেই বলছি জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন হবে JS। সব সময় মনে রাখবেন জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন JS এক্সটেনশন দেখলে সেটা মনে করবেন জাভাস্ক্রিপ্ট ফাইল। আর ম্যাক্সিমাম, এটা খুবই হাস্যকর যে ম্যাক্সিমাম অ্যান্টিভাইরাসগুলো জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে ভাইরাস মনে করে, ম্যাক্সিমাম অ্যান্টিভাইরাস। যদি আপনি এভিরা ধরেন, এভিরাও কিন্তু জাভাস্ক্রিপ্ট ফাইলকে ভাইরাস মনে করে। তারপরে অ্যাভাস্ট খুব বেশি বাংলাদেশে ব্যবহার করা হতো, অ্যাভাস্টও জাভাস্ক্রিপ্ট ফাইলকে মনে করেই, সেটা স্বাভাবিক।
আমরা এই ফাইলটাকে আগে ইনক্লুড করে দিই। এটাকে আমরা প্রথমে নিয়ে যাই, এখানে দিয়ে দিই src, তারপরে লিখব ফাইল ডট জেএস। সেভ করলাম, আপাতত এতটুকুতে থাকুক। এই ফাইলটাকে আমরা কোড ব্লকসে নিয়ে সাবলাইম টেক্সটে নিয়ে যাই, কোড ব্লক বলতেছি, সাবলাইম টেক্সটে নিয়ে যাই। সাবলাইম টেক্সটে নেওয়ার পর আমরা এখান থেকে লিখব বার, প্রথমে a ইকুয়াল টু 10। আমরা এখন অ্যারিথমেটিক করব, অ্যারিথমেটিক অপারেশনগুলো আমরা করব। ইকুয়াল টু 20, এটা তো সবাই করছেন মনে হয়, করছিলেন না? যোগ প্লাস হ্যাঁ। মাইনাস গুণ c ইকুয়াল টু a প্লাস b দিলাম, তারপরে কনসোল করব, কনসোল ডট লগ লগ c দিলাম। এখন এই অপশনটা আমরা ব্রাউজারে কিভাবে দেখাবো? আমাদের এই ব্রাউজারে রিলোড করলাম, রিলোড করলে দেখা যাক এখানে 30 দেখা যাচ্ছে, দেখছেন এখানে 30 দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে আমরা 30 এভাবে দেখব না, আমরা দেখব আমাদের টার্মিনালের ভিতরে। আমরা যদি আমাদের টার্মিনালে দেখতে চাই, সেই ক্ষেত্রে এই ফোল্ডার থেকে আমরা টার্মিনাল খুলব। টার্মিনাল খুললাম, আমার টার্মিনালটা আসতে অনেক লেট করে, কেন সেটা তো নিজেও জানি না, অনেক লেট করে আমার টার্মিনাল আসতে। আসুক, এই হচ্ছে অ্যারিথমেটিক একটা অপারেশন। তো আমরা যদি এখন এখানে বিয়োগ দিই, আমার ল্যাপটপ ব্যাকডেটেড, ল্যাপটপ ব্যাকডেটেড না, এখানে কয়েকটা ধরনের সার্ভার চলে, নোড সার্ভার চলে, অ্যাপাচি সার্ভার চলে, রুবি সার্ভার চলে, আর ম্যাক্সিমাম কমান্ডগুলোই কন্ট্রোলারগুলোই আমি টার্মিনাল দিয়েই খুলি। কয়েকটা সার্ভার চলে আমার হাতে। এখন ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে এই 5টা, CI4 ইকম, CI3 ইকম, HMS তো আছেই, সেই সাথে একটা ইকম ভার্সন 1 আছে, আবার আর একটা আছে ওয়ার্কার মানে মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং যেটা আছে সেটা একটা আছে। অলরেডি 5টা ডেভেলপিং মোড আছে। কোনটাতে যাব বলেন? ফাইল ডট জেএস, এখানে সিডি কেন লিখতে হয় ভাই? চেঞ্জ ডিরেক্টর, এটাকে বলা হয় চেঞ্জ ডিরেক্টর। আচ্ছা, এখান থেকে আমরা লিখি ফাইল ডট জেএস, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টর। বুঝলাম না আজকে এত স্লো হয়ে যাচ্ছে কেন, সার্ভার তো 2টা ক্লোজ করে দিছি। কনসোলে কোনো কিছু দেখায় নাই, কনসোল লগ ডট সি দেওয়া তো আছেই। আচ্ছা, হোস্টিং, এটা প্রবলেম হচ্ছে। ফাইল ডট জেএস, স্ক্রিপ্ট হোস্ট, কনসোল ইজ আনডিফাইন্ড। আচ্ছা, এটা রান টাইমে প্রবলেম করতেছে। যাই হোক, আমরা ব্রাউজারে দেখব। আমাদের যেহেতু রান টাইমে প্রবলেম করতেছে, আমরা ব্রাউজারে দেখব। এ হচ্ছে অ্যারিথমেটিক। তারপরে আমরা দেখব যে কিভাবে প্রোগ্রামিংয়ের প্রথম শর্ত, আমরা যেটা বলছিলাম প্রোগ্রামিংয়ের প্রথম শর্ত হচ্ছে ভেরিয়েবল। এরপর আপনাকে জানতে হবে বিভিন্ন অপারেটর সম্পর্কে। এইটা এগুলোকে বলা হয় কি? অ্যারিথমেটিক অপারেটর। এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। তারপরে এইটাকে কি বলা হয় বলেন তো? ডাবল ইকুয়েশন, রিলেশন অপারেটর, ভুলে গেছি।
তাই তো মনে হয়। আচ্ছা, এইটাকে কি বলা হয় বলেন তো? এইটাকে নট ইকুয়াল, এটাকে কি অপারেশন বলা হয়, মানে কোন অপারেটর? আটটা অপারেটর সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে নেবেন। আটটা অপারেটর সম্পর্কে আপনার অ্যারিথমেটিক অপারেশন অবশ্যই লাগবে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার অ্যারিথমেটিক অপারেশন লাগবে, এই অপারেটরগুলো আপনার লাগবে, এই অপারেটরগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। প্রোগ্রামিংয়ের সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে ভেরিয়েবল সম্পর্কে জানতে হবে, ভেরিয়েবল। দ্বিতীয় শর্ত হচ্ছে অপারেটর সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপরে হচ্ছে আপনাকে কন্ডিশন সম্পর্কে জানতে হবে। এখন জাভাস্ক্রিপ্টের কন্ডিশন দিয়ে আমি দেখাচ্ছি, জাভাস্ক্রিপ্টের কীভাবে কন্ডিশন লিখে, সে কন্ডিশন লিখে আমি দেখাচ্ছি। আর আপনারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন যাবেন তখন আপনারা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা ভালোভাবে পড়ে নেবেন, যে কন্ডিশনটা কীভাবে লেখে, কন্ডিশনটা কী জিনিস। কন্ডিশন মূলত লেখা হয় ইফ আর ইলস দিয়ে, ইএলএসই, ইফ আর ইলস দিয়ে মূলত কন্ডিশন লেখা হয়। তো জাভাস্ক্রিপ্টে যেভাবে কন্ডিশন লেখে, প্রথমে ইফ দিতে হয়, ইফের ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের কন্ডিশনটা লিখব। কন্ডিশনটা যদি এ ইকুয়াল টু 20 হয়, যদি এ ইকুয়াল টু 20 হয়, তাহলে এখানে কনসোল করবে console.log সি কনসোল করো। যদি এ ইকুয়াল টু 20 হয়, একটা কন্ডিশন, ছোটোখাটো একটা কন্ডিশন দেখাচ্ছি, যদি এ ইকুয়াল টু 20 হয় তাহলে কনসোল করবে সি, অথবা আমাকে একটা স্ট্রিং প্রিন্ট করে দিবে, সেটা হচ্ছে console.log এ ইকুয়াল a is not equal 20 ডট ডট দিলাম, এখানে শেষ করলেও পারে, হ্যাঁ শেষ করে দিলাম। তারপরে আমরা এটা একটু কেটে দিই, আমরা ব্রাউজারে গিয়ে আমরা এটা একটু রিলোড করি। দেখা যাচ্ছে এ ইজ নট ইকুয়াল, কারণ হচ্ছে আমরা ভেরিয়েবলের বি ইকুয়াল টু নিছি 20, আমরা বি ইকুয়াল টু 20 না নিয়ে বি ইকুয়াল টু 25 নিই এবং এ ইকুয়াল টু 20 নিলাম। নেওয়ার পরে সেভ করলাম। এখন আমরা ব্রাউজারে একটু রিলোড করি, তাহলে দেখা যাচ্ছে 45 মানে এই দুটোটা যোগ করার পরে আমাকে সি প্রদর্শন করতেছে। মানে আমার এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই কন্ডিশনের ভিতরে যেটা আছে, ইফ এর ভিতরে কার্লি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আমাকে দেখাবে। যদি ইফটা সত্য না হয় তাহলে কার্লি ব্র্যাকেটের ভিতরে আর যাবে না, পরবর্তী এলস খুঁজবে, এলসে গিয়ে এলসের কার্লি ব্র্যাকেটটা দেখাবে। এই হচ্ছে কন্ডিশনের শর্ত। কন্ডিশনের ইফের কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমার প্রোগ্রামটা কার্লি ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, কার্লি ব্র্যাকেটের ভিতরে ঢুকে এটা প্রদর্শন করবে, পরবর্তী আর এলসের ভিতরে যাবে না, প্রোগ্রামটা এখানে ব্রেক হয়ে যাবে, এরপরে চলে যাবে। আর যদি আমার কার্লি ব্র্যাকেটের কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে প্রোগ্রামটা আর ইফের কার্লি ব্র্যাকেটের ভিতরে ঢুকবে না, সেটা পরবর্তী এলসে গিয়ে এলসের ব্র্যাকেটের ভিতরে ঢুকবে। এই হচ্ছে কন্ডিশনের নিয়ম, জাভাস্ক্রিপ্টের কন্ডিশনটা, এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের কন্ডিশনের নিয়ম। আর জাভাস্ক্রিপ্টের কন্ডিশনটা লিখতে হয় এভাবে, প্রথমে ইফ দিতে হবে, এরপরে আপনাকে কন্ডিশনটা লিখতে হবে, কন্ডিশনটা লেখার পরে কার্লি ব্র্যাকেটের ভিতরে আপনাকে কন্ডিশন যা মন চায় সেটা আপনি প্রিন্ট করতে পারেন, আপনার বিভিন্ন প্রোগ্রামগুলো লিখতে পারেন, পরবর্তীতে এলস দিয়ে আপনার যেটা লিখতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিতে পারবেন। এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কন্ডিশন কীভাবে লেখে। আরও ক্লিয়ার করতে চাই, আরও ক্লিয়ার করে দিব, একটু অপেক্ষা করেন।
একটা লাইভ প্রজেক্টে দেখাচ্ছি বিল কিভাবে তৈরি করা। আচ্ছা এটা এখানে না, ভাই 10 মিনিটের ব্রেক কর। 10 মিনিটে ব্রেক দিতাম। আচ্ছা ঠিক আছে 10 মিনিটে ব্রেক দিলাম। আমি নিজে নামাজ পড়ি নাই, আজান দিছে কিনা মনে নেই। আমরা 1995 সালকে আমরা সবাই বর্তমানে যারা প্রোগ্রামিং লেভেলে আছে, এবং 1995 সালকে প্রোগ্রামিং ইয়ার বলা হয়। কেন প্রোগ্রামিং ইয়ার বলা হয় আমি দেখাই। হ্যাঁ, 1995 সালটাকে বলা হয় প্রোগ্রামিং ইয়ার। কেন প্রোগ্রামিং ইয়ার বলা হয়? কারণ হচ্ছে 1995 সালে কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলিজ হয়েছে, মার্কেটে আসছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি শার্প, তারপরে জাভাস্ক্রিপ্ট, রুবি, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মার্কেটে, জাভা 1995 সালে মার্কেটে আসছে। এই জন্য 1995 সালটাকে আচ্ছা আবার পাইথনও কিন্তু 1995 সালে রিলিজ হয়েছে, পাইথনও। তো এই জন্য 1995 সালটাকে বলা হয় প্রোগ্রামিং ইয়ার। সবাই একসাথেই মনে করেন কম্পিটিশন নিছিল, কম্পিটিশন নেওয়ার পরে সবাই 1995 সালটাতেই সবাই রিলিজ করছে, যে যার আগে মার্কেটে আসতে পারে, এটা না। এই হচ্ছে কন্ডিশন, কন্ডিশনের নিয়মাবলী এভাবে লিখতে হয়। তারপরে আমরা এখন দেখব যে নেস্টেড কন্ডিশন। নেস্টেড কন্ডিশন হচ্ছে আমরা ইফ ইলস লিখলাম, মনে করেন এখানে আমরা কোনো একটা কন্ডিশন লিখব, তারপরে আবার এই কন্ডিশনের ভিতরে আমরা আরেকবার ইফ দিব। এইটাকে বলা হয় নেস্টেড কন্ডিশন। মানে ইফ ইলসের ভিতরে, ইফ কন্ডিশনের ভিতরে যদি আমরা আবার ইফ দিই, তাহলে এটা হবে নেস্টেড কন্ডিশন। মনে করেন আমরা ইফের ভিতরে দিলাম না, আমরা এলসের ভিতরে আর একটা ইফ দিলাম, এটাকে বলা হয় নেস্টেড কন্ডিশন। মানে ইফ এলসের ভিতরে আবার ইফ ইলস, এটাকে নেস্টেড কন্ডিশন বলা হয়। আর যদি লুপ বলি, লুপের ক্ষেত্রেও কিন্তু সেম এইভাবে আরেকটা, মানে একটা লুপের ভিতরে যদি আরেকটা লুপ চলে, তাহলে ওটাকে বলা হবে নেস্টেড লুপ। HTML ট্যাগের ক্ষেত্রেও সেম, একটা ট্যাগের ভিতরে যদি আরেকটা ট্যাগ আমরা লিখি, যেমন ডিবের ভিতরে আরেকটা ডিব লিখি, ডিবের ভিতরে H1 লিখি, ওইটাকে বলা হয় নেস্টেড ট্যাগ, ওটাকে নেস্টেড ট্যাগ বলা হয়। তো এইভাবে একটার ভিতরে আরেকটা লিখলে সেটাকে বলা হয় নেস্টেড। সহজ ভাষা, এটা মনে রাখবেন। এটা হচ্ছে কন্ডিশন। প্রোগ্রামিংয়ের প্রথম শর্ত বলছিলাম কি, ভেরিয়েবল, তারপরে শর্ত হচ্ছে অপারেটর, তারপরে শর্ত হচ্ছে আপনার এই কন্ডিশন। কন্ডিশন কিভাবে লেখা হয়? এইভাবেই লেখা হয়। আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি যে কন্ডিশনটা এইভাবে লেখা হয়। এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কন্ডিশনও বলতে পারেন, আবার কন্ডিশনের, প্রোগ্রামিং কন্ডিশনের নিয়মাবলী। আর এটা হচ্ছে আমি আপনাদেরকে শর্টকাটে অ্যাপ্রিভিশন করতেছি, যেটা শর্টকাটে অ্যাপ্রিভিশন করতেছি প্রোগ্রামিংয়ের সবগুলো নিয়ে, ফান্ডামেন্টাল অফ প্রোগ্রামিংয়ের শর্টকাট অ্যাপ্রিভিশন। তারপরে হচ্ছে প্রোগ্রামিংয়ের শর্ত, ফান্ডামেন্টাল অফ প্রোগ্রামিংয়ের শর্ত হচ্ছে লুপ, LOOP, লুপ হচ্ছে প্রোগ্রামিংয়ের শর্ত। লুপটা লিখতে হয়, লুপ 3 প্রকার, মানে 3 ভাবে লেখা যায়। একটা হচ্ছে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, আরেকটা কি বলেন তো, ফর লুপ, আর এটা হচ্ছে ফর লুপ। তিনটা। আমি প্রথমে বলছি নেস্টেডটা কি জিনিস, নেস্টেডটা কি জিনিস সেটা প্রথমে বলছি। একটার ভিতর আরেকটা লিখলে সেটা নেস্টেড। নেস্টেড হোয়াইলও আপনি লিখতে পারেন। মূলত জাভাস্ক্রিপ্টে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ফর লুপ, হোয়াইল লুপটা মাঝে মধ্যে ব্যবহার করা হয়, তবে মূলত সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ফর লুপটা। আর ডু হোয়াইল লুপ আমি এখনো পর্যন্ত কখনো ব্যবহার করি নাই, সত্য কথা বলতে যেটা, সেটা আমি এখনো পর্যন্ত কখনো ব্যবহার করি নাই। আমরা একটা ফর লুপ লেখার সিস্টেম করি। ডুয়াইল লুপ ইজি আছে ভাই, হোয়াইল লুপের মতো ডুয়াইল লুপ ইজি আছে। মানে ডুয়াইল লুপে জাস্ট হচ্ছে ডু আগে যায় যে এই কাজটা করো, আর হোয়াইল হচ্ছে পরে আসে যে এই কাজটা, এই কাজের জন্য, এই কন্ডিশনের জন্য এই কাজটা। ডু হোয়াইল লুপ আমি জানি, কিন্তু কখনো ব্যবহার করি নাই, এটা ব্যবহার করার প্রয়োজন হয় নাই। হ্যাঁ, হোয়াইল দিয়ে করলে এটা প্রয়োজন হয় না। হ্যাঁ, এটা প্রয়োজন হয় না। একটা ফর লুপ দেখা, একটা ফর লুপ লেখা দেখাবো। আমরা প্রথমে একটা অ্যারে নিই। আচ্ছা এখানে এটা এটা একটু প্রবলেম করতেছে। আমরা সর্বপ্রথম একটা অ্যারে নিব।
অ্যারেটা আমরা ভেরিয়েবল হিসাবেই নিই, যেমন এটা নিব এস দিয়ে, এটা দিব না, ইকুয়াল টু দিয়ে আমরা এখানে ভ্যালুগুলো প্রিন্ট করব। প্রথমে দিব মনে করেন এ কমা, কপি করে দিয়ে দিই সবগুলা, কষ্ট করে আবার দুই চার, এগুলো সবগুলো কিন্তু স্ট্রিং, মনে রাখবেন এগুলো সবগুলো স্ট্রিং। কে আবার ভুল করে এটাকে নাম্বার মনে করেন না। লাস্টের কমাটা থাকবে না এবং সেমিকোলন দিয়ে এটা শেষ করলাম। এখন আমরা এস ভেরিয়েবলটা প্রিন্ট করব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, হুম, একটু আগে আপনি যে এটা বলছিলেন নাম্বার আর স্ট্রিং হচ্ছে জাভাস্ক্রিপ্টে, ওটা ওর মতো নিয়ে নেই, কারণ জাভাস্ক্রিপ্ট অনেক বেশি আপডেটেড এবং ইন্টেলিজেন্ট। হুম। তো এখানে এ হচ্ছে আপনি যেটা দিচ্ছেন var s হচ্ছে এ 2 4 5। তো এই ক্ষেত্রে তো আমি আনুমানিক বা আমি চোখের সামনে তো বলতে পারবো যে এ হচ্ছে স্ট্রিং, 2 হচ্ছে নাম্বার, 4 নাম্বার, আমি তো বলতে পারবো না। না, আপনি বলতে পারবেন না, আপনি এটাকে স্ট্রিং ধরতে হবে, সবগুলো স্ট্রিং ধরতে হবে, ওর সবগুলা ভিতরে আর স্ট্রিং। কোনো নাম্বার নেই। যেমন আপনি এখানে 2 আর 4 এখানে যোগ করতে পারবেন না, সে আপনাকে এখানে যোগ করে দেখাবে না। আচ্ছা, আমি আপনাকে দেখাই যে স্ট্রিং কিভাবে দেখে, জাভাস্ক্রিপ্ট স্ট্রিং কিভাবে দেখে এবং এ দেখে কিভাবে। যেমন মনে করেন এখানে আমি যদি এটাকে স্ট্রিং করি এবং এইটাকে যদি আমি স্ট্রিং করি, ঠিক আছে, এবং এখানে আমি কনসোল লিখব ডট লগ সি, আমরা লাইভ দেখাই, দেখেন এখানে 20 আর 50 25 অলরেডি পাশাপাশি চলে আসছে, কারণ সে স্ট্রিং দেখাইছে, যোগ করা নাই। ও, বুঝতে পারছেন? তাহলে ডিফারেন্সটা শুধু তো হচ্ছে আপনার ইসের ভিতরে, সিঙ্গেল কোটেশনের মধ্যে, কোটেশনের ভিতরে, কোটেশনের ভিতরে। হ্যাঁ, ডিফারেন্টটা হচ্ছে কোটেশনের ভিতরে। কোটেশন, কোটেশনের ভিতরে দিলে ওই স্ট্রিং হিসেবে নেবে, কোটেশন না দিলে কোনো নাম্বার হিসেবে নেবে। জি, কোটেশন না দিলে সে কিন্তু নাম্বার হিসেবে নিবে, এবং নাম্বার যদি আপনার ফ্লোট বা ডাবল সংখ্যা হয় সে সেটাকে তার মতো করে সে নিয়ে নিবে। সে ডাবল সংখ্যা হলে আপনাকে ডিক্লেয়ার করতে হবে না যে এটা ডাবল, আপনাকে বলতে হবে না, সে তার মতো করে নিয়ে নিবে। ডিক্লেয়ার করার দরকার নেই, ইন্টিজার ডিক্লেয়ার করার দরকার নেই, কোনো কিছু লেখার দরকার নাই, করার দরকার নেই। সে নিজেই বুঝে যাবে। আচ্ছা, আমরা ফর লুপ লিখতে চাইছিলাম, ফর লুপটা হচ্ছে এভাবে। এরপরে এখানে আমরা এস দিব, এস এর লেন্থ আমরা এখানে প্রিন্ট করব। আচ্ছা, ভেরিয়েবল না লিখি আমরা এখানে আই ইকুয়াল টু, এত কিছু না দিই, 10 কনসোল কই ডট লগ আই, এটা এখানে শেষ করি। এই হচ্ছে আমাদের লুপ লেখার নিয়ম। 1 থেকে 10 পর্যন্ত আসছে। আচ্ছা, এখানে 10 দিছি, এর জন্য 1 থেকে 9 পর্যন্ত আসছে। 10 দিছি এই কারণে 1 থেকে 9 পর্যন্ত আসছে। এই হচ্ছে লুপ লেখার নিয়ম। প্রথমে আপনাকে একটা আই ভেরিয়েবল নিতে হবে, এরপরে আপনাকে আই ভেরিয়েবল দিয়ে আপনার কন্ডিশনটা কতটুকু চলবে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে, কতটুকু চলবে। তারপরে ইনক্রিমেন্ট করতে হবে, আইটাকে ইনক্রিমেন্ট করবেন এবং কার্লি ব্র্যাকেটের ভিতরে আপনাকে লিখে দিতে হবে যে আপনার লুপটা কিভাবে চলবে, কি লুপ চলবে। এখন আমার এখানে যদি কোনো, আচ্ছা অ্যারে সম্পর্কে আমরা পরে বলি, অ্যারেটা পরে বলি, আমরা প্রথমে লুপটা সম্পর্কে আলোচনা করি। লুপের তিনটা, ফর লুপের তিনটা অংশ। প্রথম অংশটা হচ্ছে ডিক্লারেশন, এর পরেরটা হচ্ছে কন্ডিশন এবং শেষেরটা হচ্ছে ইনক্রিমেন্ট। ফর লুপের মনে রাখবেন, ফর লুপে কিন্তু তিনটা অংশ। প্রথম অংশটা হচ্ছে ডিক্লারেশন, প্রথম অংশ ডিক্লারেশন, আর মাঝখানের অংশটা হচ্ছে কন্ডিশন, যেমন লুপটা কতটুকু চলবে, কি চলবে, কতটুকু পর্যন্ত আমি চালাবো আমার লুপটা, এটা হচ্ছে কন্ডিশন। এর পরেরটা হচ্ছে ইনক্রিমেন্ট অংশটা, ফর লুপের এটা হচ্ছে
নিয়ম। এই হচ্ছে প্রোগ্রামিং অফ ফান্ডামেন্টালের ফর লুপের নিয়ম, এতটুকুই, তিনটা অংশ: ডিক্লারেশন, কন্ডিশন, এরপরে ইনক্রিমেন্ট। আর কার্লি ব্র্যাকেটের ভিতরে আমার কন্ডিশনটা কি প্রিন্ট করবে, আমার কন্ডিশনটা কি দেখাতে চাচ্ছে, সেটা কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে লিখে দিতে হবে। এই হচ্ছে ফর লুপের নিয়ম। তাহলে আমরা এই পর্যন্ত কি কি শিখলাম? প্রথমে ভেরিয়েবল, তারপরে শিখলাম অপারেটর, আমাদেরকে জানতে হবে বিভিন্ন অপারেটর সম্পর্কে। তারপরে আমাদেরকে জানতে হবে কন্ডিশন সম্পর্কে। তারপরে আমাদেরকে জানতে হবে লুপ সম্পর্কে। এই চারটা জিনিসের ভিতরে কারো কি কোনো কোশ্চেন আছে? চারটা জিনিস জানেন না বা চারটা জিনিস ছোটোখাটো কোনো কিছু বুঝতে পারেন নাই, এইগুলা নিয়মগুলা কি কি, নিয়ম শিক্ষার সম্পর্কে কারো কি কোনো কোশ্চেন আছে কিনা? চারটার নিয়ম। মাহিদুর রহমান, আপনার কি কোনো কোশ্চেন আছে? আপনি তো নতুন, এজন্য জিজ্ঞেস করতেছি বারবার। আচ্ছা, না আপনাকে নিয়ে একটু মানে বেশি আলোচনা করতেছি এই কারণেই, বাকিরা কিন্তু সিএসসি ব্যাকগ্রাউন্ড, তারা সি প্রোগ্রামিং শিখে আসছে, এই জন্য আপনাকে বারবার জিজ্ঞেস করতেছি। কোনো প্রবলেম হলে আপনি বলিয়েন, আপনি কোনো প্রবলেম হলে সাথে সাথে বলিয়েন যে আমার এটা বুঝতে পারি নাই। এবার আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলের কন্ডিশনগুলো কি কি, মানে শর্তগুলো কি কি, কিভাবে আমরা ভেরিয়েবলগুলো লিখব। আমরা বার লিখতে হবে ভেরিয়েবলের আগে, অবশ্যই জাভাস্ক্রিপ্টে বার এই কথাটা লিখতে হবে। এখন অনেক সময় দেখা যায় আমরা কিন্তু বার না লিখে আমরা কনস্ট্যান্টও লিখে ফেলি। কনস্ট্যান্ট দিয়েও আমরা কিন্তু ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারি। বার এবং কনস্ট্যান্ট এই দুইটার ভিতরে পার্থক্যটা কী জিনিস? বার দিয়েও কিন্তু আমাদের লিখতে পারি, আবার কনস্ট্যান্ট দিয়েও, এটা শেষ করতে হবে, কনস্ট্যান্ট দিয়েও কিন্তু আমরা লিখতে পারি। এখন বার লিখে কি আর কনস্ট্যান্ট লিখে কি? অনেক সময় আমাদের প্রোগ্রামে আমরা ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করার প্রয়োজন হয়। অনেক সময় আমাদের ভেরিয়েবলের ভ্যালুগুলো কিন্তু আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয়। প্রোগ্রাম যেহেতু বড় হয়, বড় প্রোগ্রামিংয়ে ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করার প্রয়োজন হয়। যখনই আমাদের ভ্যালু চেঞ্জ করার প্রয়োজন হয়, তখন আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করব বাদ দিয়ে। আর যখনই আমাদের ভেরিয়েবলটা আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই, আমাদের প্রথমেই আমরা ডিক্লারেশন করে দিব, এবং এটা আর কখনো চাইলেও যাতে চেঞ্জ করতে না পারে সেটাকে কনস্ট্যান্ট লিখতে হয়, কনস্ট, যাতে অন্য কেউ চেষ্টা করলেও চেঞ্জ করে এর ভ্যালুটা যাতে চেঞ্জ করতে না পারে। কনস্ট লিখে যদি ভেরিয়েবল লিখি ডিক্লারেশন করে, সেই ক্ষেত্রে এই ভেরিয়েবলের ভ্যালু আর কখনো চেঞ্জ হবে না, এই একটা ডিক্লারেশনেই কিন্তু শেষ। আর যদি বার লিখি সেই ক্ষেত্রে এটা আমি বারবার চেঞ্জ করতে পারবো, যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারবো। এই হচ্ছে বার এবং কনস্ট্যান্ট এর পার্থক্য। আর ভেরিয়েবল ডিক্লারেশন করার শর্ত আছে। প্রথম শর্তটা হচ্ছে আপনি কখনোই নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। ভেরিয়েবলের নাম কখনোই আপনি নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। দেখেন এটা কিন্তু এরর দেখাচ্ছে, আপনি কখনোই নাম্বার দিয়ে ভেরিয়েবলের নাম শুরু করতে পারবেন না জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। অন্যান্য প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু অন্যরকম। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনি কখনোই নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না, কিন্তু আপনি ডট দিয়ে শুরু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আবার চাইলে আপনি আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দুইটা শর্ত সবসময় মনে রাখবেন। আন্ডারস্কোর লাস্টে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দুইটা শর্ত সবসময় মনে রাখবেন। নাম্বার দিয়ে কখনো ভেরিয়েবল শুরু করব না, আর ভেরিয়েবলের মাঝখানে কখনো স্পেস দিব না। দুইটা শর্ত। প্রথম শর্তটা হচ্ছে নাম্বার দিয়ে শুরু করব না, আর ভেরিয়েবলের মাঝখানে কখনো স্পেস দিব না। এই দুইটা শর্ত মনে রাখবেন। ভেরিয়েবলের নাম্বার দিয়ে শুরু করতে না পারলে কি হবে, আমরা অন্য কোনো জায়গায় নাম্বার দিতে পারবো, মাঝখানে দিলাম, আবার শেষেও দিলাম, আবার মাঝখানে দিলাম, শেষে দিলাম, দিতে পারবো, নাম্বার ব্যবহার করতে পারবো, তবে শুরুতে ব্যবহার করতে পারবো না। বুঝতে পারছেন? নাম্বার ব্যবহার করতে পারবো কিন্তু শুরুতে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, শুরুতে দুইটা পরে আমাদের জন্য নিষিদ্ধ, সেটা হচ্ছে নাম্বার প্রথমে ইউজ করতে পারবো না, আর ভেরিয়েবলের মাঝে আমরা কখনো স্পেস দিব না, কখনো স্পেস দিতে পারবো না। এই দুইটা শর্ত সবসময় মনে রাখবেন। আর একটা কথা হচ্ছে, আপনারা
অ্যারিথমেটিক অপারেটর ভেরিয়েবলের মাঝখানে ব্যবহার করতে পারবেন না, যেমন প্লাস দিয়ে। আবার এটা হচ্ছে বুদ্ধিমান যে হয় সেও কিন্তু এটা ব্যবহার করে না, যেমন ইনটু, তারপরে প্লাস, এগুলো কিন্তু ভেরিয়েবলের ভিতরে ব্যবহার করা যাবে না, এগুলো কেউ ব্যবহার করেও না। ভেরিয়েবলের নাম কখনো ইফ অথবা এলস অথবা ফর, মানে বিভিন্ন যে এগুলো থাকে আমাদের, এটার নাম কি, এটা ভুলে গেছি, এগুলাকে কি বলে? কন্ডিশন, না, এগুলাকে কি বলে আমার মনে আসতেছে না। ইফ এলস কন্ডিশন, আর হচ্ছে ফর হয় লুপ। আচ্ছা, এটা মনে আসতেছে না। এগুলা নিয়ে আপনাকে কখনো লিখতে পারবেন না। যেমন ভেরিয়েবলের নাম আবার বাদ দিতে পারবেন না, ইফ ইলস দিতে পারবেন না, ফর দিতে পারবেন না, কনস্ট দিতে পারবেন না, তারপরে আরো অনেক কিছুই আছে। এই টাইপগুলো আপনি কখনো ব্যবহার করতে পারবেন না। এই ধরনের যতগুলো আছে এগুলোকে আপনি কখনো ভেরিয়েবলের নামে ব্যবহার করতে পারবেন না। আপনি ভাই তার কারণ হচ্ছে, কারণ তো এগুলো এক একটাই হচ্ছে একটা ক্যারেক্টার, কারণ ইফ একটা হ্যাঁ, অলরেডি ক্যারেক্টার টাইপ, এগুলো কখনো আপনি ক্যারেক্টার টাইপ দিয়ে ব্যবহার করতে পারবেন না, এগুলো আলাদা আলাদা। সে আচ্ছা, এগুলোর একটা নাম আছে, এগুলোর একটা নাম আছে, নামটা আমার মনে আসতেছে না এই মুহূর্তে। তো আপনি চাইলে এটা করতে পারেন, ইফ আন্ডারস্কোর এলস, এটা কিন্তু ভেরিয়েবলের নাম দিতে পারবেন, কিন্তু শুধুমাত্র ইফ দিয়ে আপনি কখনোই ভেরিয়েবলের নাম শুরু করতে পারবেন না। ইফের সাথে আন্ডারস্কোর দিয়ে এলস দিতে পারেন, অথবা এখানে আবার আন্ডারস্কোর দিয়ে লুপ লিখতে পারেন, এইভাবে কিন্তু লিখতে পারবেন। বাট আপনি এখানে চাইলে স্পেস দিয়ে বা কোনোভাবে এইভাবে আলাদা আলাদাভাবে লিখতে পারবেন না। এই হচ্ছে ভেরিয়েবলের, জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলের শর্ত। দুইটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এটা ম্যাক্সিমাম মানুষ ভুল করে। একটা হচ্ছে নাম্বার দিয়ে শুরু করে ফেলে, ভেরিয়েবলের নাম কখনো নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না, এটা সবসময় মাথায় রাখবেন। ভেরিয়েবলের নাম নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না, ভেরিয়েবলের নামের মাঝখানে কখনোই স্পেস দিতে পারবেন না। আর বাকিগুলো হচ্ছে, কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড এগুলাকে বলা হয় কিওয়ার্ড। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বলছেন যে এগুলাকে বলা হয় কিওয়ার্ড। আমরা এখন দেখব যে জাভাস্ক্রিপ্টের কতগুলো কিওয়ার্ড আছে। আমরা একটু গুগল স্যারকে জিজ্ঞেস করি। গুগল স্যার, আমাদেরকে বলেন যে জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড কয়টা আছে। এই যে দেওয়া আছে কিওয়ার্ড আর টোকেনস, ব্রেক, ক্যাচ, কে, এটা হচ্ছে কেস, এটা হচ্ছে ক্যাচ, কন্টিনিউ, ডিবাগার, ডিফল্ট, ডিলেট, ডু, এলস, ফাইনালি, ফর, ফাংশন, ইফ, ইন, ইনস্ট্যান্স অফ। এটা অনেক বড় হয়ে গেছে না কিওয়ার্ডটা। নিউ কিওয়ার্ড, রিটার্ন, সুইচ, দিস, থ্রো, ট্রাইড, এই কিওয়ার্ডগুলো আপনি কখনো ব্যবহার করতে পারবেন না। আবার এখানে ই কমার্স স্ক্রিপ্ট 6-এর ভিতরে এই কিওয়ার্ডগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে, যেমন ক্লাস, কনস্ট্যান্ট, ইমো, এক্সপোর্ট, এক্সট্যান্ট, ইম্পোর্ট, সুপার, প্রাইভেট, প্রোটেক্টিভ, পাবলিক, এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের জন্য এই কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। প্রোটেক্টিভ, পাবলিক, তারপরে হচ্ছে ক্লাস, ইম্পোর্ট, এক্সপোর্ট, এগুলো অবজেক্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয়। ট্রু ফলস, বুলিয়ান, ট্রু ফলস ভেরিয়েবলে ব্যবহার করা যাবে না। নাল, নাল কখনো ব্যবহার করতে পারবেন না, ভেরিয়েবলের নাম কখনো নাল দিতে পারবেন না, তবে ভেরিয়েবলে ভ্যালুটা নাল দিতে পারবেন। যেমন এই অংশে ভ্যালুটা আপনি নাল দিতে পারবেন, মানে ব্ল্যাঙ্ক, কিছুই নাই, নাল দিতে পারবেন, কিন্তু নাম কখনো নাল দেওয়া যাবে না। দেখে নেবেন যে কিওয়ার্ড কতগুলো আছে, এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাবেন। আচ্ছা, নান, NAN,
এটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তো সবচেয়ে ভালো হয় কি জানেন, মানে ভেরিয়েবল নাম লেখার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় এটা, যে মনে করেন ফার্স্ট নেম লিখবেন FIR, ফার্স্ট নেম লিখবেন ফার্স্ট আন্ডারস্কোর নেম। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা সাজেশন, সবচেয়ে ভালো প্র্যাকটিস। এটা আপনি লিখবেন যেভাবে ফার্স্ট নেম, অথবা মনে করেন যোগ, মানে দুইটা সংখ্যার যোগ, একটা ভেরিয়েবলের নেবেন যেমন সি, এই সিটাতে লিখবো কি আমরা দুইটা সংখ্যার যোগ। তো প্লাস আন্ডারস্কোর অফ টু নাম্বার, অথবা টু ভেরিয়েবল দেন, এখানে টু ভেরিয়েবল, মানে দুইটা ভেরিয়েবলের প্লাস। এটা আপনি এভাবে লিখতে পারেন। আর আপনার ভেরিয়েবলটা আপনি চাইলে অনেক বড় করতে পারবেন, কোনো সমস্যা নাই। লিখতে লিখতে মনে করেন এত বড় হয়ে গেছে, তাও কোনো সমস্যা নাই। চাইবেন সবসময় ছোটো করে লেখার জন্য, যত ছোটো করে পারেন সংক্ষিপ্ত করে লেখার জন্য। কিন্তু আপনার লিখতে লিখতে এটা বড় হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই, প্রোগ্রাম নিবে। কিন্তু ভালো প্র্যাকটিস হচ্ছে আপনি যত ছোট করে লিখতে পারেন। আর লিখতে হলে আপনার সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে সেটা আন্ডারস্কোর দিয়ে আপনাকে উল্লেখ করে দেওয়া। আন্ডারস্কোর দিয়ে আপনি স্পেস দিতে পারবেন না সেহেতু আপনাকে আন্ডারস্কোর তো দিতে পারবেন, আন্ডারস্কোর দিয়ে আপনি উল্লেখ করে দেন। এটা হচ্ছে ভেরিয়েবল লেখার খুব ভালো একটা প্র্যাকটিস। তারপরে আমরা যাব বিভিন্ন অপারেটর, প্লাস মাইনাস ইনটু ভাগ, এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। তারপরে রিলেশনাল অপারেটর হচ্ছে ইকুয়াল টু, এটা আপনাকে দেখাবে। এছাড়াও আরও মানে টোটাল অপারেটর হচ্ছে 8 রকম। আমরা একটু দেখব যে জাভাস্ক্রিপ্টের অপারেটরগুলো কী কী এবং অপারেটরগুলোতে কী কীভাবে ব্যবহার করা হয়েছে। ওফ, ব্যথা পাচ্ছি। দেখেন জাভাস্ক্রিপ্টের প্রথমে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে প্লাস, এটাকে অ্যাডিশন বলা হয়, সাবস্ট্রাকশন হচ্ছে মাইনাস, তারপরে ইনটু দিয়ে বলা হয় মাল্টিফ্যাকশন। এগুলো অনেকেই জানে, অ্যারিথমেটিক অপারেটরগুলো অনেকেই জানে। প্লাস প্লাস দিয়ে ইনক্রিমেন্ট, আর মাইনাস মাইনাস দিয়ে এটা হচ্ছে ডিক্রিমেন্ট। প্লাস প্লাস দিয়ে এটা লুপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। প্লাস প্লাস দিয়ে ইনক্রিমেন্ট এবং মাইনাস মাইনাস দিয়ে হচ্ছে ডিক্রিমেন্ট। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরটা হচ্ছে এইরকম, এই যে আমরা এখানে অ্যাসাইন করছি, এই ভেরিয়েবলের ভিতরে আমরা 20 ভ্যালুটা অ্যাসাইন করছি, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে এখানে আবার আমরা আরেকটা করতে পারি, যেমন এখানে এ দিয়ে প্লাস ইকুয়াল টু, এখানে আমরা এটাকে নাম্বার করে দিই। তাহলে এখন হচ্ছে প্রথম এটা এর ভ্যালু এই 25টাতে আগে যোগ হবে, যোগ হয়ে আবার এটাতে অ্যাসাইন করবে। তার মানে এটা হচ্ছে আমরা দেখাই এ ইকুয়াল টু, এটা এখানে আবার বার লিখতে হবে না কারণ অলরেডি এ ডিক্লেয়ার করা আছে, এ ইকুয়াল টু এ প্লাস 25। এই অপারেটরটার একসাথে আমরা এত শর্ট করে দিয়ে দিলাম। এই অপারেটরটা হচ্ছে এরকম যে এটাকে প্রথমে আমরা 25-এর সাথে যোগ করছি, যোগ করার পরে তারপরে গিয়ে আমরা এতে আবার অ্যাসাইন করছি। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা বলা হয় এটা।
এগুলো আপনারা ট্রাই করে দেখবেন অপারেটরগুলো কী কী। এরপরে স্ট্রিং অপারেটর যেটা, সেটা হচ্ছে আপনার দুইটা স্ট্রিং একসাথে যোগ করে অন্য একটা স্ট্রিংয়ে অ্যাসাইন করে দেওয়া। এটা এরকমই, এখানে তো আমরা নাম্বার যোগ করছি তাই না, নাম্বার যোগ না করে আমরা যদি এখানে স্ট্রিং দিই তাহলে কিন্তু স্ট্রিংগুলো যোগ করে সে আবার এখানে দেখাবে 2025, সেই স্ট্রিং আকারে দেখাবে। এটা হচ্ছে ফাইনালি 2025। তারপরে হচ্ছে কম্প্যারিজন অপারেটরতে দেখেন, কম্পারিটর অপারেটর হচ্ছে এটাকে বলা হয় ইকুয়াল টু, এটা আমাদের সমান আছে কিনা, দুইটা ভ্যালু সমান কিনা, ডান পাশে এবং বাম পাশে দুইটা ভ্যালু সমান যদি থাকে, মানে সমান দেখার ক্ষেত্রে এটাকে ইকুয়াল টু বলা হয়। আর এইটা হচ্ছে ইকুয়াল টু দেখবে সেই সাথে দুইটার টাইপ যে সমান আছে কিনা, যেমন এইটা দেখেন এই এক্সের সাথে এটা কি, আচ্ছা এখানে আমি আবার দেখাই, এটা সহজে দেখাই। দেখেন ইফ এ ইকুয়াল টু বি, এখন কি দেখেন তো ইকুয়াল টু হবে কিনা, এ ইকুয়াল টু সমান আছে কিনা দেখেন তো, এখানে 20 লিখি, এখন কি বলতে পারবেন যে কেন সমান নয় বলেন তো? জি, এই তিনটা ইকুয়াল দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে দোনোটার টাইপ সমান আছে কিনা, দোনোটার টাইপ সমান আছে কিনা এটা আপনি দেখার জন্য এই তিনটা ইকুয়াল আপনি ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে নট ইকুয়াল, আর এটা তো বুঝেন, গ্রেটার দেন লেস দেন এগুলো বুঝবেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু এটা বুঝবেন। এরপর হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরটা মূলত ইকমাস্ক্রিপ্ট 6 খুব বেশি ব্যবহার করা হয়। যখন আমরা কোনো একটা প্রজেক্ট তৈরি করতে যাব তখন আমরা টার্নারি অপারেটর সম্পর্কে আপনাদেরকে আরও আলোচনা করব, যে টার্নারি অপারেটর কীভাবে কাজ করে। আর বর্তমানে খুব বড় বড় প্রজেক্টগুলো, যেমন বড় বড় ফ্রেমওয়ার্ক যেগুলো আছে, যেমন বুজেয়াস বা অ্যাঙ্গুলার বলেন, বুজেয়াস বলেন, এগুলোতে কিন্তু টার্নারি অপারেটর খুব বেশি কন্ডিশনের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে। যেমন খুব সহজে বলি, বার এ, এখানে একটা কন্ডিশন দিলাম এ ইকুয়াল টু 20, আচ্ছা এখানে আমরা বার লিখব না, এ ইকুয়াল টু 20 যদি হয়, যদি এ ইকুয়াল টু 20 হয় তাহলে প্রিন্ট করো, মনে করো আমরা কোনো একটা কিছু লিখলাম যে প্রিন্ট করো এটা ওয়ার্কিং, আচ্ছা যাই হোক আমরা লিখি ওয়ার্কিং, অথবা আমাদেরকে প্রিন্ট করে দাও নট ওয়ার্কিং। এটা আচ্ছা এখানে একটা এক্সক্লেমেটর প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই হচ্ছে টার্নারি অপারেটর যেটাকে বলা হয়, মানে এই যদি এই ইফ কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন লেখার একবারে টার্নারি অপারেটর দিয়ে খুব সহজে কন্ডিশন লেখা যায়। এইটা হচ্ছে কন্ডিশন লেখার পরে কার্লি ব্র্যাকেটের ভিতরে হচ্ছে এটা, আর এটা হচ্ছে এলস। এই রকম লাইনগুলো বর্তমানে ভালো খুব আপডেট ফ্রেমওয়ার্ক যেগুলো আছে, যেমন বুজওয়াস, রিয়াক্ট জেএস, তারপরে মনে করেন আপনার অ্যাঙ্গুলার, ওইগুলাতে কিন্তু এই রকম কন্ডিশন খুব বেশি ব্যবহার করা হয়। ই-কমার্স স্ক্রিপ্ট মানে ES6 এর ভিতরে, জাভাস্ক্রিপ্ট ES6 এ এই রকম কন্ডিশন লেখা হয়, টার্নারি অপারেটর দিয়ে কন্ডিশন লেখা হয়। তারপরে হচ্ছে লজিক্যাল অপারেটর হচ্ছে অ্যান্ড, ডাবল অ্যান্ড দিয়ে আমরা যেটা লিখি লজিক্যাল অপারেটর, অ্যান্ড, অর, এটা হচ্ছে নট, এক্সঅর, লেফট শিফট, রাইট শিফট, এগুলো খুব বেশি একটা প্রয়োজন হবে না, যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অ্যান্ড, অর, নট, এই তিনটা খুব বেশি ব্যবহার করা হয়। আর হচ্ছে টাইপ অফ অপারেটর বলতে, টাইপের অপারেটর হচ্ছে আচ্ছা রিটার্ন সিস্টেম কোন ধরনের টাইপ,
আমি যেটা লিখতেছি এটা কোন ধরনের টাইপ, এটা বোঝানোর ক্ষেত্রে টাইপ অফ অপারেটর ব্যবহার করা হয় জাভাস্ক্রিপ্টে। এরপরে ডিলেট একটা অপারেটর আছে, ডিলেট, ডিইএলটি, ডিলেট। কোনো অ্যারে থেকে কোনো অংশ আমরা ডিলেট করে দেওয়ার জন্য ডিলেট অপারেটর দিয়ে ওই অ্যারের নাম দিয়ে কোন অংশটা আমরা ডিলেট করে দিব সেটা এখানে লেখা হয়। দ্য ইন অপারেটর, এটা কোনো প্রয়োজন নাই, এটা কোনো অপারেটরই না। ইনস্ট্যান্স অফ অপারেটর, এটা কোনো অপারেটরই না, এটা কোনো প্রয়োজন নাই। ভয়েড অপারেটর, কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে অন্য একটা জিনিস। এই হচ্ছে অপারেটর সম্পর্কে আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট অপারেটর সম্পর্কে দেখালাম, তাও W3 স্কুল থেকে দেখালাম। আর W3 স্কুল থেকে জাভাস্ক্রিপ্টের যে অপারেটরগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টালের সাথে মিলবে না, অনেক কিছুই প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টালের সাথে মিলে না। আপনারা চাইলে সি প্রোগ্রামিংয়ের অপারেটরগুলো জাভাস্ক্রিপ্টের অপারেটর হিসেবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, খুব সহজে ব্যবহার করতে পারবেন। আমরা একটু দেখি যে আমাদের কোর্স মডিউল আর কি দেওয়া আছে। আশা করি কন্ডিশন সম্পর্কে সবাই জানেন, কন্ডিশন আপনাদেরকে শিখাইতে হবে না যে কন্ডিশন কিভাবে লিখতে হয়। প্রথমে কিন্তু দেখাই দিয়েছিলাম যে কন্ডিশনটা কিভাবে লিখতে হয়, আশা করি সবাই বুঝতে পারছেন। কন্ডিশন সম্পর্কে আমার মনে হচ্ছে না আর কন্ডিশন লিখে দেখাইতে হবে, বলেন তো কন্ডিশনটা কি দেখাইতে হবে? জি, ইফ এলস দিয়ে কিন্তু কন্ডিশন লেখা হয়। আর কন্ডিশনটা আমি অলরেডি দেখাই দিছি, যদি তারপরও প্রয়োজন হয় তখন বললেন, কোনো সমস্যা না, আমি কন্ডিশনটা দেখাই দিব। আপনি তো 4-5টা ক্লাস নেবেন ভাই, আস্তে আস্তে দেখেন যাতে আমরা প্র্যাকটিস করতে পারি বাসায়। অবশ্যই একটা টপিক আমি কয়েকদিন দেখাবো, মানে আজকে কন্ডিশন দেখাইছি, আগামীকালকেও কন্ডিশন দেখাবো, এরপর দিনও কন্ডিশন দেখাবো, চিন্তা করার কোনো দরকার নাই। আপনি টেনশন করেন না যে টপিকটা শেষ হয়ে গেলো আমি আর পাবো কিনা। আজকে থেকে মনে করেন একবারে 14 ক্লাস পর্যন্ত জাভাস্ক্রিপ্ট দেখাবো, যতগুলো টপিক আছে, যতগুলো কিওয়ার্ড আছে, ES6 বলেন EX5 বলেন, যতগুলো কিওয়ার্ড আছে একেবারে খুঁটিনাটি সব কিছু জাভাস্ক্রিপ্টে দেখাবো। কারণ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি ম্যাক্সিমাম কাজগুলো ম্যাক্সিমাম প্রজেক্টগুলো জাভাস্ক্রিপ্ট দিয়েই করে থাকি। সেই সাথে jQuery যখন শিখতে যাবেন বা ব্যবহার করতে যাবেন তখন বুঝতে পারবেন যে jQuery কি পরিমাণ সুন্দর এবং মজার, অনেক বেশি মজার। আচ্ছা, আরো কিছু যোগ করি, যেমন ভেরিয়েবলের সাথে লিখলাম প্রথম সংখ্যা RST, প্রথম সংখ্যা ইকুয়াল টু দিলাম 25, হ্যাঁ, তারপরে লিখি ভেরিয়েবল সেকেন্ড সংখ্যা দিলাম 30। তো এখন আমরা বলবো আদানটা শেষ হোক। আচ্ছা, আপনাদের জন্য একটা কোশ্চেন যদি আমি লিখি, মনে করেন কোশ্চেনটা হবে দুইটা ভেরিয়েবলের যোগফল যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে আপনি প্রিন্ট করবেন, আপনি কনসোল করবেন আচ্ছা, যে কোশ্চেনটা করছিলাম সেটা হচ্ছে দুইটা ভেরিয়েবল নিয়েছি, এখন এই দুইটা ভেরিয়েবলের যোগফল যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে আপনি লিখবেন দিস ইজ অড। যদি যোগফল 2 দিয়ে ভাগ করা না যায় সেই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে দিস ইজ ইভেন, মানে উল্টা লিখে ফেলছি, কোনো সমস্যা নাই, আপনি একটু উল্টা লিখবেন। তাহলে এটা কিভাবে করবেন একটু বলেন তো, কারো কি মাথায় আসতেছে? কেউ কি একটু বলবেন যে এটা কিভাবে করা যায়, বলেন তো।
ভাই আগে ভেরিয়েবল দুটো যোগ করে আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। হ্যাঁ, এখানে ধরতে পারি যে ভেরিয়েবল যে কোনো একটা ফার্স্ট সেকেন্ড থার্ড নামও লিখতে পারি। থার্ড এই দুটো যোগ করবো। তো করতে যে লিখবো হচ্ছে যে এই দুইটা যদি ইফ থার্ড ডিভাইডেড বাই টু। আর আরো সহজে কি কেউ করতে পারবেন? আরো সহজে, এর থেকেও সহজ কি কেউ করতে পারবেন? দুটো নাম্বারকে যোগ করে তারপরে যদি সামের মধ্যে রাখি তাহলে সাম মডুলাস 2 ইকুয়াল 0 দিলে তো হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। এর থেকেও সহজ কি কেউ করতে পারবেন? এর থেকেও সহজ কেউ করতে পারবেন না? FIRST ফার্স্ট যোগ সেকেন্ড ভাগ 2, আচ্ছা মডুলাস 2। আমরা আরেকটা ভেরিয়েবল নিব কেন? কি দরকার? সহজ না? হ্যাঁ ভাইয়া করা যাবে। করা যায় এভাবে? আরেকটা ভেরিয়েবল নেওয়ার কি দরকার? আমি জানতাম যে আপনারা কোশ্চেনটা করবেন, মানে আনসারটা এভাবে দিবেন, আরেকটা ভেরিয়েবল নিব। আমরা তো এভাবে শিখছি ভাই। জানতাম আরেকটা ভেরিয়েবল নিব। যত ভেরিয়েবল কম নিতে পারি তত আমার র্যামটা কম, জায়গা কম খাবে, কারণ এখানে হ্যাঁ আউটপুটটা তখন দ্রুত লোড হবে, টাইম ওয়েস্ট কম হবে। তত টাইম ওয়েস্ট কম হবে। এখন থেকে 6:50 পর্যন্ত ব্রেক। 6:50, 6:50-এর ভিতরে সবাই আবার ইয়েস। আচ্ছা, আমরা জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ সম্পর্কে একটু আলোচনা করি। জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করব। জাভাস্ক্রিপ্টে দুই ধরনের ডাটা টাইপ ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, প্রিমিটিভ অথবা রেফারেন্স ডাটা টাইপ, প্রিমিটিভ ডাটা টাইপ। আর একটা হচ্ছে কনকাটিনেশন, এটাকে বলা হয় কনকাটিনেশন ডাটা টাইপ। তো প্রিমিটিভ ডাটা টাইপগুলো কী কী? প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে অ্যারে, অবজেক্ট এবং ফাংশন। এগুলো হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। দেখাই আমি, এগুলো তুলে দিই। আর এই যে ডাটা দেখা যাচ্ছে, এই ডাটাগুলো কিন্তু কনকাটিনেশন ডাটা টাইপ, এগুলোকে কনকাটিনেশন ডাটা বলা হয়। আর প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে অ্যারে। প্রথমে আমরা থাকবো অ্যারে, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে ফাংশন, এরপরে হচ্ছে ফাংশন। এই তিনটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। আর কনকাটিনেশন ডাটা টাইপ হচ্ছে যে কোনো ধরনের ট্যাক্স বা স্ট্রিং বলেন, নাম্বার বলেন, এগুলো সবগুলোই হচ্ছে কনকাটিনেশন ডাটা টাইপ। সবগুলোকে বলা হয় কনকাটিনেশন ডাটা টাইপ। এই দুই ধরনের ডাটা টাইপ আমরা মূলত ব্যবহার করে থাকি। তো আমরা এখন একটা ডাটা টাইপ চেঞ্জ করব, মানে প্রথমে একটা ভেরিয়েবল লিখব, ভেরিয়েবলের একটা ডাটা দিব, মনে করেন এটা দিব প্রিমিটিভ আন্ডারস্কোর ডাটা, না এটা প্রিমিটিভ ডাটা দিব না, কনকাটিনেশন ডাটা যেটা আছে সেটা একটা ফার্স্ট ডাটা ইকুয়াল টু আমরা 25 দিলাম। তো এরপরে আমরা এটাকে ফার্স্ট ডাটাটাকে আমরা চেঞ্জ করব, মনে করেন আমরা যে বাদ দিয়ে আমরা চেঞ্জ করতে পারি কিনা এটা দেখি। 50 দিই, ঠিক আছে, 50 দিলাম। তারপরে আমরা এখন দেখাবো, যে আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে বডিতে কিভাবে চেঞ্জ করা যায়, মানে HTML লিখে কিভাবে ডাটা বসানো যায়। আমরা এখানে একটা লিখবো h1। তো h1 লিখে এখানে একটা ক্লাস দিব, ক্লাসটা দিব মনে করেন ফার্স্ট ফার্স্ট ডাটা বাল্ব, ঠিক আছে, এতটুকু লিখি, ফার্স্ট ডাটা ভ্যালু এতটুকু লিখি। তো এখানকার ডাটাটা আসবে আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইল থেকে। এখান থেকে আমরা লিখব ডকুমেন্ট
ডট গেট এলিমেন্ট বাই ক্লাস। element by class name। আচ্ছা এখানে এটা দরকার নেই, element by class। তারপরে এখানে দিব ক্লাসটা ডট ইনার html, ইনার html লিখে এখানকার যে ভ্যালুটা দিব সে ভ্যালুটা আমরা একটু লিখি। এই ভ্যালুটা হবে আমাদের ফার্স্ট ডাটা, মানে আমাদের ভেরিয়েবলটা fi ফার্স্ট ডাটা। ঠিক আছে, এখানে শেষ করি, সেভ করলাম। সেভ করে এবার আমরা এটাকে একটু রিলোড করি। হ্যাঁ দেখা যাচ্ছে না। আচ্ছা এটা ক্লাস না দিয়ে আইডি দিই, এটাকে আমরা আইডি লিখে ফেলি। ঠিক আছে, এইবার একটু রিলোড করি, দেখা যাক আমাদের ডাটা আসছে কিনা। তাও ডাটা আসে নাই। আচ্ছা যদি তাও ডাটা না আসে তাহলে আমরা এটা টোটালি তুলে দিব। গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দিই। ঠিক আছে, এটা নিয়ে আমরা দিব h1। তাও আসে নাই, কারণটা কি আমাদের এই সেকশনটা মনে হয় ভুল হয়েছে। তাহলে আমরা একটু গুগল স্যারকে জিজ্ঞেস করি, স্যার আমাদের ইনার এলিমেন্টটা কিভাবে লিখছে। আমাদের মনে হচ্ছে ইনার HTML এর বানানটা ভুল হয়েছে। গুগল স্যার আমাদেরকে একটু বলো যে জাভাস্ক্রিপ্ট ইনার HTML আচ্ছা ইনার HTML এটা বড় হাতের মনে হয় HTML। তাও আসে না, আমরা একটু দেখি এটা আসলে কিরকম লিখতেছে ওরা। ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম h1, h1 এর ভিতরে ইনার HTML ফার্স্ট ডাটা। ওকে না আসার কারণটা কি, আশা করি এবার আসবে। এটা হচ্ছে আমরা যেটা বলতে চাইছিলাম, আমরা প্রথমে এখানে দিই। হ্যাঁ প্রথমে ভেরিয়েবলটার ভ্যালু দেখব, তারপরে ভেরিয়েবলটার ভ্যালু দেখব। আমি দুইটা ভেরিয়েবল ডিক্লারেশনের সিস্টেম বলছিলাম, একটা হচ্ছে বাদ দিয়ে লিখতে হয় আর একটা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে লিখতে হয়। তো বাদ দিয়ে লিখলে কিভাবে চেঞ্জ হয় এবং কনস্ট্যান্ট দিয়ে লিখলে কিভাবে চেঞ্জ হয় সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা লিখছি বাদ দিয়ে ফার্স্ট ডাটা, এটাকে আমরা শো করলাম h1 এর ভিতরে, এই আইডির ভিতরে আমরা শো করছি। এরপরে আমরা ভেরিয়েবলটার ভ্যালু চেঞ্জ করলাম 50, তারপর আবার শো করছি। দেখেন এখন চেঞ্জ হয়েছে কিনা। দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র 50 দেখা যাচ্ছে, মানে প্রথমে ডিক্লারেশন করছি তারপরে আবার শো করছি, আবার ভ্যালু চেঞ্জ করছি, এজন্য এটাতে 50 দেখা যাচ্ছে। ঠিক আছে 50 দেখা যাচ্ছে, মানে আমরা আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়েছে। এখন আমরা কনস্ট্যান্টটা দেখি।
অনেক বড় দেখা যাচ্ছে, গুড। আমরা এখন কনস্ট্যান্টটা দেখব। কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্ট লিখি, কনস্ট্যান্ট সেকেন্ড ডাটা একশো দিলাম, তারপরে সেক ডাটা চেঞ্জ করলাম আমরা 500। ওকে, এখন আমরা সেক ডাটা দিব, এখানে আমরা এটাকে চেঞ্জ করে দিব, আইডি দিব সেকেন্ড ডাটার জন্য, সেকেন্ড ডাটার আইডিটা বসালাম। এরপর এখন দেখেন আমরা যদি রিলোড করি, আচ্ছা কোনো একটা প্রবলেম হয়েছে, কোথায় প্রবলেমটা হচ্ছে, সেক ডাটা এখানে, এই আমরা একটু কনসোলে গিয়ে দেখি আমাদের প্রবলেমটা কি হচ্ছে। তাহলে ভাই ইনস্পেক্ট করতে হয় ডিজাইনের জন্য, আর কনসোল করতে হয় জাভাস্ক্রিপ্ট রাইটিং এর জন্য। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের জন্য আমাদেরকে কনসোল করতে হয়। যেমন এখানে অ্যাসাইনমেন্ট, ইনবিল্ট অ্যাসাইনমেন্ট অফ কনস্ট্যান্ট সেক ডাটা, এই যে দেখেন আমরা এখানে কিন্তু আবার ভ্যালুটা কিন্তু সেক ডাটা আবার অ্যাসাইন করছি 500। তো এই জন্য আমাদেরকে এররটা দেখাচ্ছে এখানে দেখেন, আনক্যাচ টাইপ এরর ইনবিল্ট অ্যাসাইনমেন্ট অফ কনস্ট ডাটা। মানে আমরা এখানে যেহেতু কনস্ট্যান্ট প্রথমে ডাটাটা আমরা সিলেক্ট করে দিছি, পরবর্তীতে আমরা আবার অ্যাসাইন করতে গেছি, এটা এরর দেখাচ্ছে। এই কারণে আমার আউটপুটে কোনো কিছুই আসে নাই। বুঝতে পারছেন? না। কিন্তু ভেরিয়েবল ক্ষেত্রে এই ধরনের কোনো ব্যারিয়ার নেই, তাই তো ভাই? হ্যাঁ, এইটা আর ভেরিয়েবল করা যাবে না। যখন আমরা কনস্ট্যান্ট লিখে ফেলবো তখন এটাকে আর ভেরি করা যাবে না, আর এটাকে চেঞ্জ করা যাবে না। না, উপরে ভেরিয়েবলের দুইটা ডাটা লিখছেন, একটা হচ্ছে ফার্স্ট ডাটা 25 আর একটা ফার্স্ট ডাটা হচ্ছে 50। আমাকে 50 শো করতেছে কারণ আমি 50টা লেটেস্ট ইনপুট দিছি। আর কনস্ট্যান্টে যখনই আমি ওয়ান টাইম লিখতে হচ্ছে সেক ডাটা হচ্ছে 100, ওইটাকে আমি সেক ডাটা সমান 200 আর লিখতে পারতেছি না। ওইটা আর কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের মধ্যে পার্থক্য ডিফারেন্স। হ্যাঁ, কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলের ভিতরে এটাই ডিফারেন্স। মানে আমরা যখন প্রথমে কনস্ট্যান্ট দিয়ে ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে দিছি, সেটা একবারে অ্যাসাইন হয়ে গেছে, এইটা আর চেঞ্জ করতে পারবো না। এটা আপনাকে বারবার এরপরে এরর দেখাবে, এটাই শেষ, আর চেঞ্জ করতে পারবো না। প্রথমটা আমি বারবার চেঞ্জ করতে পারবো। এইবার যদি রিলোড করি, একটা ক্যারেক্টার হিসেবে দেখাচ্ছে, তারপরে এই যে দেখেন আমরা যখন দ্বিতীয়টা তুলে দিছি তখন কিন্তু আমার ভ্যালুগুলো চলে আসতেছে। দেখছেন আমার দুইটা ভ্যালু কিন্তু চলে আসতেছে দ্বিতীয়টা তুলে দেওয়ার কারণে। আর দ্বিতীয়টা যদি রাখি তাহলে কিন্তু আমাকে একটা এরর দেখাচ্ছে। এররটা কীরকম, যে আমি পরবর্তীতে আর অ্যাসাইন করতে পারবো না, এটা ইনভ্যালিড অ্যাসাইনমেন্ট দেখাচ্ছে। এই হচ্ছে দুইটা ভেরিয়েবলের পার্থক্য। আশা করি ভেরিয়েবল নিয়ে কারো আর কোনো কোশ্চেন থাকবে না। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, বসা আছে, আমি কোশ্চেন করতে পারেন, আপনার আনসার দেওয়ার জন্য রেডি। ভেরিয়েবল নিয়ে আর কেউ কোশ্চেন করবেন? আর কেউ কোশ্চেন করবেন না? ভেরিয়েবল যদি এরপরে আমি ভেরিয়েবলটা হচ্ছে চেঞ্জ করি, দেখা গেল ফার্স্ট ডাটাটা এগেইন চেঞ্জ করলাম, তার মানে সর্বক্ষেত্রে আমার তো লাস্টেরটাই দিই। হ্যাঁ, সর্বক্ষেত্রে আমার লাস্টের। এখানে আরেকটা কথা হচ্ছে, মনে করেন আমি এখানে আর একটা H1 নিলাম, যার ইয়া দিলাম ডেমো 1, তো আমি ডেমো 1_1 দিলাম, এখানে দেখাচ্ছে। আর আমার ডেমোটা আমি চেঞ্জ করার আগে একটা দিচ্ছি, না এখানে দিব ডেমো 1, ওটাতে দিব শুধু ডেমো, কারণ একটার পর একটা আছে।
এইবার যদি আমি রিলোড করি তাহলে কিন্তু প্রথমে দেখাচ্ছে। দেখাবে। হ্যাঁ, প্রথমে দেখাচ্ছে, তারপরটা আমি পরে আবার চেঞ্জ করছি, এজন্য আমাকে পরেরটা দেখাচ্ছে। আর এখানে একটা হেডিং এলিমেন্ট দেখাচ্ছে, এমনিতে একটা হেডিং এলিমেন্ট, বাট এখানে আমি কোনো কিছু ভেরিয়েবলটা পাচ্ছে না, এই জন্য এটা এরর দেখাচ্ছে। এখানে কোনো ভেরিয়েবলটা পাচ্ছে না, এই জন্য অবজেক্ট এরর দেখাচ্ছে। আপনি এইভাবে মনে করেন আমার ভেরিয়েবলটা আমি প্রথমে একটা আমি প্রদর্শন করলাম, একটা কাজে লাগাইলাম, পরে চেঞ্জ করে এটাকে আবার কাজে লাগাবো, সেটা করতে পারবেন, পরে চেঞ্জ করে আবার কাজে লাগাইতে পারবেন। আর আমরা কিভাবে ইনপুটের ভ্যালু নিব সেটা একটু দেখাই। ইনপুটের ভ্যালু নিয়ে সেই ইনপুটের ভ্যালুটাকে আমরা আবার যোগ করতে পারবো। ইনপুটের একটা ভ্যালু নিই আমরা, ইনপুট, পরবর্তীতে আরও অনেক কিছু দেখতে পাবেন, ট্যাক্স। যখন আমরা যে কোয়েরিতে যাব তখন আপনারা অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু শিখবেন, আর অনেক কিছু দেখবেন যে ইনস্ট্যান্ট কীভাবে চেঞ্জ করা যায়। এটার আইডি দিব, আইডি ইনপুট বার। এখানে একটা আমরা হেডিং নেই এবং h1 এটা একটা আইডি নিই, তাহলে ইনপুট ভ্যালু প্রিন্ট, এখানে লিখবো প্রিন্ট, ঠিক আছে। এটা আইডিয়া হচ্ছে ইনপুট ভ্যালু প্রিন্ট। এখন এটা হচ্ছে ইনপুট ভ্যালু, আচ্ছা এটা নাই আমাদের, এটার জন্য এটা কেটে দিচ্ছি। এবার একটু ডিলিট করি, কোনো না কোনো একটা এরর থাকবে, এরর একটা দেখাবে, সিম্পল, ঠিক আছে, কিন্তু আমার ভ্যালুটা আসে নাই। ভ্যালুটা না আসার একটা কারণ হচ্ছে এখানে ভ্যালুটা পুরোটা লিখতে হবে, BALUE ভ্যালু। এবার একটু ডিলিট করি, সিম্পল, দেখছেন ভ্যালুটা আসছে, বাট এখানে যদি আমি কোনো চেঞ্জ করি সে চেঞ্জটা কিন্তু দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন? এই চেঞ্জটা কিন্তু দেখা যাচ্ছে না। পরবর্তীতে আমরা আস্তে আস্তে এই চেঞ্জগুলো, এখানে চেঞ্জ করলে কীভাবে এখানেও চেঞ্জ হয়, এগুলো পরবর্তীতে আমরা আস্তে আস্তে দেখতে পাবো। আর দুইটা সংখ্যা যোগফল নির্ণয় সেটা আমি আস্তে আস্তে দেখাবো, এখন না, আমরা আস্তে আস্তে চলে যাব, সেটা অনেক অ্যাডভান্সের কথা। তো আপাতত এতটুকুই দেখেন যে কিভাবে ভেরিয়েবল, দুইটা পার্থক্য, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে কনস্ট্যান্ট, এই দুইটা দেখেন। আর কোনো কিছু আমরা প্রিন্ট করতে গেলে, যদি আমরা কোনো কিছু প্রিন্ট করতে যাই, সেই ক্ষেত্রে প্রথমে একটা HTML ট্যাগ নিব, সেই ট্যাগের যে কোনো একটা আইডি অথবা ক্লাস, আইডি অথবা ক্লাস, মনে রাখবেন ট্যাগের আইডি অথবা ক্লাস। ভাইয়া জি ভাইয়া। একটু জানা ছিল এই আইডিয়া ক্লাস নিয়ে। আইডিয়া ক্লাসের কনসেপ্টটা মোটামুটি আছে, বাট তারপরে আমার একটু কনফিউশন করার জন্য বলতেছি। আইডি ক্লাস হচ্ছে সাপোজ আমরা যেমন একটা সেমিস্টার ওয়াইজ একটা ক্লাসে পড়ি, সেই ক্লাসে যারা আছে সবাই ক্লাসের মধ্যে, আর আইডি হচ্ছে আমাদের প্রত্যেকের একজনের একটা আইডি আছে। তো এইখানে এই জিনিসটা তো সিম্পলি বুঝলাম, বাট জাভা স্ক্রিপ্টে বা ভুলে যান, HTML এর ক্ষেত্রে এই যে ক্লাস আইডিটা, আইডি এবং ক্লাসের যে যে সংজ্ঞা দিয়েছেন ওই সংজ্ঞাটা ভুলে যান। আপনি যে আইডি এবং ক্লাসের সংজ্ঞাটা দিচ্ছেন না, ওটা মাথা থেকে জেরে ফেলে দেন, ওটা ভুলে যান। এই ক্ষেত্রে আইডি এবং ক্লাস এই দুইটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর কিচ্ছু না। এটা হচ্ছে HTML এর দুইটা অ্যাট্রিবিউট, আর কিচ্ছু না। জাস্ট মাথায় এতটুকু নিয়ে নেবেন, মাথায় এতটুকু নেবেন, HTML এ আইডি এবং ক্লাস দুটোটা HTML অ্যাট্রিবিউট, এর থেকে বেশি কিছু না।
আপনি ওইভাবে যদি সংজ্ঞা করতে চান, ক্লাসগুলো কি সেম? হ্যাঁ ক্লাসগুলো সেম। আপনি যদি ওইভাবে সংজ্ঞা করতে চান যে আমরা একটা ট্রিমিস্টারের স্টুডেন্ট সবাই একটা একই ক্লাসে, তারপরে আইডি হচ্ছে প্রত্যেকজনের এক একটা আইডি, ওই রকম সংজ্ঞা কোনো কিছুই আপনি মিলাতে যাবেন না, ওগুলো ভুলে যান, ওগুলো কোনো রকম সংজ্ঞা নাই। জাস্ট এতটুকু মনে রাখবেন, আইডি এবং ক্লাস HTML এর দুইটা অ্যাট্রিবিউট। আইডিটা একটা অ্যাট্রিবিউট HTML এর, ক্লাস একটা অ্যাট্রিবিউট, দুইটাই সেম, দুইটাই সেম কাজ করে। এখন আপনি যদি আইডি আর ক্লাস না দিই, হ্যাঁ ডিফারেন্স সেটা জাভাস্ক্রিপ্টে গেলে হালকা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা আমি পরে দেখাই দিব, হালকা, এত আহামরি কোনো ডিফারেন্স নাই। আপনি যেখানে আইডি নিলেন এখানে যদি আমি ক্লাস নিয়ে কাজ করি তাহলে প্রবলেম আছে? হ্যাঁ ক্লাস নিয়ে আপনি কাজ করতে পারবেন, যেমন এটাকে আমি ক্লাস দিয়ে দিই, আমি দেখাই আপনাকে, আপনি যেটা বলতে চাচ্ছেন আমি আপনাকে দেখাচ্ছি। এই যে ইনপুট ভ্যালু প্রিন্ট কোথায়, এই যে এখানে আমি ক্লাস দিয়ে দিই, ক্লাস দিয়ে এটাকে সেভ করলাম, রিলোড করি, কই দেখেন আমার এটা ঠিকই দেখা যাচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। আবার রিলোড করি, চলে গেছে। এরকমই ক্লাসটা দিয়ে, অথবা এখানে মনে হয় ক্লাস নেম লিখতে হয়, এটা আমার ঠিক মনে নাই, আইডি অথবা ক্লাস নেম এরকম লিখতে হয়, এটা এরকমই, সেটা দেখা যাচ্ছে না, এটা এরকমই দেখাইতে হয়, বুঝতে পারছেন? get 11 by id অথবা get 11 by class এভাবেই দেখাতে হয়, কোনো ডিফারেন্ট নাই। জাস্ট এতটুকু মনে রাখবেন, আইডি এবং ক্লাস দুইটা অ্যাট্রিবিউট, স্টাইল করার ক্ষেত্রে আইডির জন্য আমরা হ্যাশ দিই, ক্লাসের জন্য ডট দিই, দুইটা দিয়ে আমরা স্টাইল করতে পারি। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও সেম, আইডির জন্য আমরা হ্যাশ দিই, ক্লাসের জন্য ডট দিই। এর থেকে ভিন্ন কোনো কিছু ডেসক্রিপশন করেন না, ডেসক্রিপশন করার কথা চিন্তাও করেন না। এর থেকে ভিন্ন ডেসক্রিপশন করতে গেলে আপনি বুঝতে আপনার অসুবিধা হবে, এর থেকে বড় ডেসক্রিপশন করেন না। আর যখনই যেটা প্রয়োজন হয়, মনে করেন একই ক্লাসের ভিতরে, সেটা হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে, সেটা অবজেক্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে একই ক্লাসের ভিতরে আমরা সবাই আছি, আর এটা একই ক্লাসের ভিতরে থাকার পরে আর এটা আইডি হবে না, বাকিটা হবে মেথড, সেটা অনেক পরের কথা অবজেক্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে। এখন আপাতত আমরা HTML এ আছি, এখন এতটুকুই দেখেন, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রবলেমটা কি হচ্ছে, get element by id, get element by ট্যাগ নেম না দিয়ে ক্লাস নেম ধরে না কেন? সেটা রাতে দেখবো না, ট্যাগ নেম না দিয়ে ক্লাস ধরে না কেন। তারপরে হচ্ছে আমরা কি দেখলাম, ভেরিয়েবল দেখলাম, ডাটা টাইপ দেখলাম, এবং একটা HTML ফাইলের ভিতরে কিভাবে প্রিন্ট করতে হয়, একটা HTML ট্যাগে কিভাবে প্রিন্ট করতে হয়, জাস্ট এতটুকুই দেখলাম। তো আজকে এতটুকু পর্যন্ত আপনাদেরকে দেখাবো। বুঝি নাই, হ্যাঁ একটা HTML ফাইলে প্রথমে এটা বুঝে নেন, ডকুমেন্টটা হচ্ছে একটা কিওয়ার্ড, জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড। ডকুমেন্টটা কেন ব্যবহার করা হয় জানেন? পুরো জাভাস্ক্রিপ্টটা একটা ডকুমেন্ট আকারে নিয়ে আসে। আমরা এখানে অলরেডি লিখছি যে ট্যাগস অথবা জাভাস্ক্রিপ্ট, তো পুরো জাভাস্ক্রিপ্টটা একটা ডকুমেন্ট আকারে নিয়ে আসে। যেহেতু একটা ডকুমেন্ট আকারে নিয়ে আসে, সেহেতু এখানে আমরা ডকুমেন্ট কিওয়ার্ডটা অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপরে get element by id, মানে আমরা এই ট্যাগটা প্রথমে ধরতে হবে আমাদেরকে, এই ট্যাগটা আমরা ধরলাম get element by id, এই কিওয়ার্ড দিয়ে আমরা ধরলাম, ধরার পরে আমরা এই নাম দিয়ে টোটালি এই কিওয়ার্ড দিয়ে আমরা ধরে নিছি। ধরার পরে এই কিওয়ার্ডের ভিতরে আমরা ইনার HTML কিওয়ার্ডের ভিতরে আমরা ভ্যালু দিব। কোন ভ্যালুটা দিব? আমাদের ইনপুট ভ্যালুটা কোথায় আছে? এটা ভেরিয়েবল, তো এই ভেরিয়েবলটা কোথায় আছে? এই ভেরিয়েবলটা হচ্ছে ইনপুট ভ্যালু, এই আইডিটার ভ্যালু, এই আইডিটারে যা লেখা আছে সেটা। এই আইডিটাতে কি লেখা আছে দেখেন,
সিম্পল লেখা আছে। এই সিম্পল লেখাটা আমাদেরকে পরবর্তী H1 এ দেখাচ্ছে। এই হচ্ছে জাভাস্ক্রিপ্টে লেখার নিয়ম। আরো অনেক কিছু দেখবেন, এটা তো মাত্র শুরু। খুব হাবিজিবি মনে হচ্ছে না? হিজিবিজি মনে হচ্ছে? হিবিজিবি মনে হচ্ছে? আর অনেক কিছু আছে, এটা তো মাত্র শুরু। এখনো পর্যন্ত কিছুই দেখায় নাই, মাত্র শুরু করলাম। ভয় দেখাচ্ছেন যে ওই ভয় দেখাইলাম। এটা মাত্র শুরু করছি, দেখবেন আরো অনেক কিছু দেখবেন, শিখতে পারবেন ভয় শুরু করছেন, ভয় দেখানো শুরু করছেন। ইনশাল্লাহ। যদি আমার সাথে থাকেন অনেক কিছু শিখতে পারবেন, টেনশন করার কিছু নাই, শিখতে পারবেন। ভাইয়া বসতে বসতে পিঠে ব্যথা হয়ে গেছে। 4 ঘন্টা বসছেন মাত্র, আমি তো বসা শুরু করল। আচ্ছা, আর একটা কথা, আপনারা ধৈর্য কিভাবে রাখেন বলেন তো? আজকে 8টায় মিটিং আছে, কি বললেন ভাইয়া? বুঝিনি। ফারহান কি এখানে আছে? ফারহান উদ্দিন মুহিব, আপনি কি একটা স্ক্রিনশট, একটা ইয়া পাঠাইছেন না, ফিক্সার পাঠাইছিলেন না? জি ভাই, ম্যাডাম আপনাকে গুড জানাইছে, জি ভাই। ম্যাডাম আপনাকে গুড জানাইছে। ম্যাডাম এটা দেখছে, দেখার পরে বলছে গুড, ওকে দিয়ে হবে। কারণ ভাই আপনি কি লিখে বলছেন ভাই? জি ভাই। কিসের পিক পাঠাইছেন? আচ্ছা, HTML-টা একটু আমরা রিপিট করব, মানে রিভিউ দিব। হ্যাঁ, একটা রিভিউ দিব। সবাই এইরকম একটা একটা টেমপ্লেট তৈরি করবেন, টেমপ্লেট তৈরি করে করে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আমি ম্যাডামকে দেখাবো। ম্যাডামকে দেখানোর প্রয়োজন নাই, গ্রুপে দিলে ম্যাডাম দেখতে পাবে। এবং ওই রিভিউগুলো ম্যাডামে দেখার পরে ম্যাডাম এগুলোকে রেটিং দেয়, রেটিং দেওয়ার পর আমাকে জানায় ওকে 3 দাও, ওকে 4 দাও, এবার রেটিং জানায়। যেহেতু যেহেতু আপনারাই আমার সদস্য, আমার 2টা ফ্যামিলি, একটা ফ্যামিলি হচ্ছে আপনারা, আর একটা ফ্যামিলি হচ্ছে আপনাদের জুনিয়ররা, 2টো সদস্য। আমরা একটু আলোচনা করব, মানে HTML-টা আমরা একটু রিভিউ দিব, বুঝছেন? ছোটখাটো একটা 2টা রিভিউ দিব। রিভিউটা হচ্ছে আমরা লিখি প্রথমে HTML-এ, এটা হচ্ছে ফরম্যাট, রেকর্ড করার প্রয়োজন নাই।